ওকে, আমরা আমাদের আজকের ক্লাস হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বেসিক্যালি এখানে অনেকগুলো টপিকস আছে। আমরা যে টপিক গুলো একটু চিন্তা করি, যে যেমন হচ্ছে যেখানে আছে আপনার অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি সাইকোটিক্স, এপিলেপসি অ্যান্ড বাইপোলার, জেনারেল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া, অপয়েডস, সিডেটিভ হিপনোটিক্স। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের জেনারেল অ্যানেস্থেসিয়ার ভিতরে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে ইনক্লুড। তো আমরা যেমন আমরা এখানে দেখবো যে আমরা অলরেডি যেগুলো অটোনমিক নার্ভাস সিস্টেমের যে ড্রাগস গুলো পড়ে এসেছি, অটোনমিক নার্ভাস সিস্টেমের যে ড্রাগ গুলো পড়ে এসেছি, সেই ড্রাগ গুলো হচ্ছে আমরা এখানে অনেকগুলো কমন পাবো আর কি। ঠিক আছে, তো আমাদের প্রথমে আমরা দেখবো পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজ খুবই কমন একটা ডিজিজ। তো পার্কিনসন ডিজিজের ভিতরে আপনার নিশ্চয়ই নাম শুনেছেন, এটা একটা প্রোগ্রেসিভ ডিজেনারেটিভ ডিসঅর্ডার ডিউ টু দ্য লস অফ ডোপামিনার্জিক নিউরনস ইন দ্য সাবস্টেন্সিয়া নাইগ্রা। সাবস্টেন্সিয়া নাইগ্রা যেটা হচ্ছে যে আমাদের ব্রেনের একটা মিড পার্ট। আপনি যদি ব্রেনটাকে দেখেন, পিকচারে দেখেন, ব্রেনে এই যে মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে সেটাই বেসিক্যালি সাবস্টেন্সিয়া নিগ্রা। তো এখানে দেখেন যে দুইটা সাবস্টেন্সিয়াল নিগ্রার ছবি দেওয়া হয়েছে। একটা উপরে একটা দেখেন ডার্ক সাইড, যেখানে মেনশন করা হয়েছে ডার্ক। আর যেখানে যাদের হচ্ছে যে অলরেডি পার্কিনসন ডিজিজ এক্সিস্ট করতেছে, তাদের দেখেন এখানে কিন্তু লাইট, এখানে যেমন একটা ডার্ক একটা দেখা যাচ্ছে, এখানে লাইট। সবাই দেখতে পাচ্ছি তো, তাই না? তো এইটা মানে হচ্ছে যে, এইটার মানে হচ্ছে যে এই যেখানে ডার্ক দেখতেছি সাবস্টেন্সিয়াল নিগ্রা, এখানে মূলত ডোপামিন থাকে, এখান থেকে ডোপামিন রিলিজ হয়। ঠিক আছে, আর যেখানে দেখা যাচ্ছে যে পার্কিনসন ডিজিজ যাদের হয়ে গেছে, তাদের এই ডোপামিনের এই জায়গাটা একদম মানে লাইট হয়ে যায়, মানে ডোপামিনের অভাব হয়ে যায় আর কি। তো আমরা যেটা আমরা পড়তেছি, পার্কিনসন মানে হচ্ছে যে ডোপামিনার্জিক নিউরনস ডিউ টু দ্য লস অফ ডোপামিনের বা ডিসঅর্ডার হতে পারে। ডোপামিনার্জিক নিউরনে কোনো ধরনের ডিসঅর্ডার হতে পারে, মিউটেশন হতে পারে, যার কারণে ওইখান থেকে যে ডোপামিন যেটা রিলিজ হওয়ার কথা ছিল সেই পরিমাণ রিলিজ হয় না। তো ডোপামিন যদি রিলিজ না হয়, আমরা জানি যে সাবস্টেন্সিয়াল নিগ্রা, যেটাকে আমরা কর্পাস স্ট্রোয়াটাম যেটা বলি, অর্থাৎ সাবস্টেন্সিয়াল নিগ্রা থেকে আরেকটা পার্ট আছে মিড ব্রেনে, কর্পাস স্ট্রোয়াটাম, যেখান থেকে মূলত হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। তো এই সাবস্টেন্সিয়াল নিগ্রা থেকে ডোপামিন এবং অ্যাসিটাইলকোলিন, ডোপামিন এবং অ্যাসিটাইলকোলিন বলতে পারেন একটা ব্যালেন্স আর কি, একজনের সাথে আরেকজন রিভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ অর্থাৎ একটা হচ্ছে আপনার ডোপামিন হচ্ছে আপনার যেটা হচ্ছে যে আমরা যেটা জানি যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, রাইট? আর আমাদের অ্যাসিটাইল কোলিন হচ্ছে এক্সাইটরি নিউরোট্রান্সমিটার। তো একটা ইনহিবিট করে, একটা এক্সাইট করে। তো যদি দুইটা যদি ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু এক্সাক্ট কাজগুলো হয় না। তো দেখা যায় যখন ডোপামিনের পরিমাণ কমে যায়, তখন আপনা আপনি অ্যাসিটাইল কোলিনের পরিমাণ বেড়ে যায়। আবার অ্যাসিটাইল কোলিনের পরিমাণ যখন বেড়ে যায়, তখন ডোপামিনের পরিমাণ আবার কমে যায়। এই যে একটার সাথে একটা রিলেশন। ঠিক আছে, তো এখানে আমরা দেখবো যে পার্কিনসন ডিজিজ আসলে কি কি আসলে সিমটম গুলো হয়, যেটাকে আমরা একটা পোয়েমের মাধ্যমে করবো। ট্রাপস, TRAPS, ট্রাপস। ট্রাপস বলতে এখানে আমরা টি ফর ট্রিমর। ট্রিমর মানে শেকিং হয়, হ্যান্ড শেকিং হয়, তাদের দেখবেন এরকম করে হাত কাঁপে, যাদের পার্কিনসন আছে এরকম হাত কাঁপে। সাধারণত একটু বয়স্ক পেশেন্টদের এরকম হয়। এরপরে তাদের যেটা হয়, রিজিডিটি হয়, একদম তারা মানে রিজিড থাকে আর কি, মানে মুভমেন্ট গুলো কম থাকে আর কি। একাইনেশিয়া যেটা হয়, তাদের মুভমেন্ট একেবারে, একাইনেশিয়া বলতে যে কোনো জিনিসে, কাইনেশিয়া মানে মুভমেন্ট, বলতে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট অফ মুভমেন্ট। ডিফেক্টিভ পোস্টার, তাদের পোস্টার গুলো সামনে কেমন লিনিং ফরওয়ার্ড হয়ে যায়, এরকম বেঁকে যায় আর কি। ঠিক আছে, লিনিং ফরওয়ার্ড হয়ে যায় তাদের এই ইয়েগুলা। তো লিনিং ফরওয়ার্ড হওয়ার কারণে তাদের এরকম মনে করেন যে একটু সামনের দিকে মুভ করে থাকে আর কি। ঠিক আছে, মনে হয় যে বেঁকে গেছে শরীর আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে যে মাস্ক লাইক ফেস। তারপরে সিয়ালোরিয়া, সিয়ালোরিয়া হচ্ছে যে অনেক বেশি পরিমাণে কি হয়, স্যালাইভেশন হয়। অর্থাৎ তাদের পেশেন্টদের মুখ মুখ থেকে কন্টিনিউয়াসলি স্যালাইভেশনের মতো হতে থাকে আর কি। তো স্যালাইভেশন হওয়ার পিছনে কারণ আছে, কারণ যেহেতু অ্যাসিটাইল কোলিন লেভেল অনেক বেড়ে যায়। আমরা জানি অ্যাসিটাইল কোলিনের যদি লেভেল বেড়ে যায়, অ্যাসিটাইল কোলিন যেহেতু প্যারাসিম্পেথেটিক অ্যাকশন দেয়, সেখানে কিন্তু সিক্রেশন, আমরা জানি যে স্যালাইভেশন অনেক বেশি বেড়ে যায়, তাই তো? তো এটা হচ্ছে পার্কিনসন ডিজিজের আমাদের মেন সিমটম। তো এখানে দেখা যায় যে, তো আমরা এখানে যেটা বুঝতে পারলাম, যেটা ডোপামিনার্জিক নিউরনের ডিফেক্টের কারণে, যেহেতু আমরা পড়তেছি নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার বলতে বোঝায় যে নিউরনের যদি কোনো ধরনের ডিসঅর্ডার থাকে, সেটা ডোপামিনার্জিক হোক, অ্যাড্রিনার্জিক হোক বা কোলিনার্জিক হোক, যে কোনো ধরনের ডিসঅর্ডারের কারণে ওই স্পেসিফিক নিউরন, আপনার নিউরন থেকে যে নিউরো ট্রান্সমিটার গুলো রিলিজ হয়, সেইগুলাতে
সেই রিলিজ গুলো রাইট ওয়েতে হয় না বা রাইট ফর্মে হয় না, যার কারণে প্রবলেম গুলো অ্যারাইজ করে। তো তার এক্সাম্পল হিসেবে ফার্স্ট আমরা দেখতেছি পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজটা এখানে কি হয়, এখানে ডোপামিনার্জিক নিউরনের ডিসঅর্ডারটা হয়। তো কি ধরনের ডিসঅর্ডারটা হয় এবং তার কি ধরনের সিমটম গুলো আমরা দেখেছি, ডিসঅর্ডার হলে কি সিমটম হবে। আর ডিসঅর্ডারটার নাম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে degeneration of dark pigmented dopamine neurons in the substance nigra and loss of dopamine in the neostriatum বা corpus striatum যেটাকে বলে। আর প্রেজেন্স অফ ইন্ট্রাসেলুলার নিউক্লিয়েশন বডিজ নোন অ্যাজ লুইস বডি। লুইস বডিটা কেন হয়, এটা মূলত একটা কারণে হয়। লুইস বডিটার পিছনে কারণটা হচ্ছে যে সাধারণত ধরা হয় যে কি কারণে এই আপনার ইয়েগুলা হয়ে থাকতে পারে, ঠিক আছে, আপনার এই পার্কিনসন ডিজিজ এর একটা পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম একটা কারণ হচ্ছে যে এটা সাধারণত জেনেটিক্যালি হয়, বেশিরভাগ দেখা গেল যে ফ্যামিলি যদি কারো থেকে থাকে তাহলে পরবর্তী যারা তাদের তাদের যে অফস্প্রিং গুলা থাকবেন তাদেরও কিন্তু এটা চান্স অনেক বেশি। আর লুইস বডি হয় যে এখানে দেখা যায় যে আপনার এই যখন ইয়ে করা হয়, বায়োপসি করা হয় এই ব্রেনের এই স্পেশাল এই অংশটাকে যখন বায়োপসি করা হয় বা এগুলো যখন কোনো ইসের মাধ্যমে বা হচ্ছে যে এমআরআই বা সিটি স্ক্যানের মাধ্যমে দেখা যায় যে এক ধরনের এই ডোপামিনার্জিক নিউরনের পরে, নিউরন সেলের পরে এক ধরনের বডি ফর্ম করছে যেটাকে আমরা লুইস বডি বলি, ঠিক আছে, লুইস বডি বলি। লুইস বডিটা তখনই ফর্ম করে যখন স্পেশালি এখানে ডোপামিনের অনেক বেশি ঘাটতি হয়, ঠিক আছে, অনেক বেশি ঘাটতি হলে তখন লুইস বডি ফর্ম করে। তো এটা হচ্ছে প্যাথোলজি। আর আমরা এখানে যদি দেখি যে আরো অনেক কিছু ড্রাগ আছে, কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ আছে যেটা মূলত এই ডোপামিনার্জিক রিসেপ্টরকে, ব্রেনের ডোপামিনার্জিক রিসেপ্টরকে ব্লক করে, ঠিক আছে। সেগুলোর কারণে কিন্তু এই এই আপনার ডিজিজগুলো হতে পারে। অ্যান্টিসাইকোটিক কিন্তু আমাদের আলাদা একটা চ্যাপ্টার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এটা আলাদা চ্যাপ্টার, যেটা সাইকোসিসের জন্য যে ড্রাগ গুলো আছে, যেমন যেমন ফেনোথায়াজিন, হ্যালোপেরিডল, ঠিক আছে। তো এইগুলো কি করে, ডোপামিনার্জিক রিসেপ্টরকে ব্লক করে দেয়, মানে বলতে পারেন ডোপামিনার্জিক অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, যারা অলরেডি ডোপামিনার্জিককে ব্লক করে দিচ্ছে। তো পেশেন্টের তো অলরেডি তার হচ্ছে, যদি কোনো পেশেন্টের অলরেডি ডোপামিনার্জিকের সমস্যা থাকে, তার পাশাপাশি যদি আবার ডোপামিনার্জিক নিউরনে যদি ব্লক করে দেয়, তখন দেখা যায় যে এটা আরো বেশি অ্যাগ্রাভেট করে, ঠিক আছে। তো এখন কি কি ড্রাগ গুলো আমরা সাধারণত ইউজ করি, এখানে মেনলি হচ্ছে যে আমরা ফিজিওলজিটা কেন আপনাদের সাথে শেয়ার করি কম বেশি, কারণ যাতে আপনি সো দ্যাট আপনি বুঝতে পারেন আসলে কেন জিনিসটা আমরা কোন ড্রাগটা আমরা চয়েস করব। তো এখানে দেখা যায় যে যেহেতু আমরা এখানে বুঝতে পারতেছি যে আমার বডিতে ডোপামিনের লেভেল কমে যাচ্ছে। ডোপামিন আমাদের কি জাতীয়, ডোপামিন আমাদের কেন ইউজ করি, ডোপামিনকে আমরা বলি সুখের হরমোন বলি, তাই না, সুখের হরমোন বা হরমোনও বলি, নিউরোট্রান্সমিটার বলি। কেন হরমোন বলি, কারণ ডোপামিন, অ্যাপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলোকে আমরা বলি কি, এগুলোকে আমরা কি বলি, ক্যাটেকোলামিন। ক্যাটেকোলামিন। ক্যাটেকোলামিন, তো এই কারণে এগুলো হরমোনও বলতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ নিউরোট্রান্সমিটার বলতে পারবেন। তো এগুলোকে আমরা সুখের নিউরোট্রান্সমিটার বা সুখের হরমোন বলি। যে এটার পিছনে মেন কারণ হচ্ছে যে যেমন ধরেন যে এখন যে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ধরনের ফান দেখি যেটা আমাদের নিউরন ডোপামিনিক লেভেলকে অনেক হাই করে দেয়। তো যত বেশি আমরা এই জাতীয় ফানের মধ্যে অ্যাক্টিভিটি করি, তো তত বেশি ডোপামিন আমরা কি করি, খরচ করি। তো এটার কারণে কিন্তু কি হচ্ছে, ডোপামিন যখন খরচ হইতে হইতে একটা সময় ডোপামিনের লেভেলটা কমে যাবে, তখনও কিন্তু আমাদের এই পার্কিনসন ডিজিজ হতে পারে। ওকে। তো ড্রাগ এফেক্টিং দ্য ব্রেন ডোপামিনিক সিস্টেম, যেখানে দেখা যায় যে যে সমস্ত ড্রাগ, কোন কোন ড্রাগ গুলো আমরা এই এই ডিজিজের ক্ষেত্রে ইউজ করতে পারি। একটা হচ্ছে যারা ডোপামিনের সিস্টেমকে এফেক্ট করে বলতে বোঝায় আমরা যারা ডোপামিন লেভেলটাকে আইদার বাড়িয়ে দিবে অথবা ডোপামিন যাতে যে সমস্ত কারণে ডিস্ট্রয় হয় বা যে সমস্ত কারণে মেটাবোলাইজড হয় সেই সমস্ত কারণগুলোকে ইনহিবিট করবে। ইজ দ্যাট ক্লিয়ার? ডোপামিনার্জিক এফেক্টিং বলতে আমরা বুঝবো যে যে সমস্ত ড্রাগ ডোপামিন লেভেলকে আইদার বাড়িয়ে দিবে অথবা ডোপামিন যে সমস্ত কারণে ইনহিবিট হয় বা যে সমস্ত কারণে মেটাবোলাইজড হয় সেই সমস্ত কারণগুলোকে ইনহিবিট করবে। তো এই ক্যাটাগরির মধ্যে ফার্স্ট যে ড্রাগটা আছে সেটা হচ্ছে আমাদের লেভোডোপা। লেভোডোপা, রাইট, লেভোডোপা যেটাকে আমরা এল ডোপাও বলি। লেভোডোপা হচ্ছে ডিরেক্টলি ডোপামিনের প্রিকারসর, ডিরেক্টলি ডোপামিনের প্রিকারসর। তো আমরা যদি একটু দেখি যে ডোপামিন আসলে যদি আমরা চিন্তা করি, ডোপামিন হচ্ছে একটা ড্রাগ যেটা হচ্ছে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, ঠিক আছে। ডোপামিন কি করতে পারে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ধরুন আমরা যদি এটা ভাবে দেখি যে আমরা যদি এটাকে একটা পাথওয়ে দিই, এটাকে আমরা ধরলাম ব্লাড ব্রেন ব্যারিয়ার, ঠিক আছে। এই পাশে থাকতেছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।
আর এই পাশে হচ্ছে পিএনএস। ঠিক আছে, এখন ডোপামিন যখন নিউরো ট্রান্সফারেন্ট হিসেবে রিলিজ, বা আমরা যখন এই লেবোডোপাকে দিব, লেবোডোপা কি করবে, সে কিন্তু অ্যাবজর্পশন হওয়ার পরে তার একটা সমস্যা হচ্ছে যে লেবোডোপাটা সিএনএস এবং পিএনএস বোথ অফ জায়গায় সে ডোপা ডোপামিন ডিকার্বক্সিলেস এই এনজাইম দ্বারা ইনহিবিট হয়ে যায়। কি হয়? ডোপামিন ডিকার্বক্সিলেস এনজাইম দ্বারা ইনহিবিট হয়ে যায়। ঠিক আছে, ইনহিবিট হয়ে যায়। কিভাবে ইনহিবিট হয়ে যায়? আমরা যেমন এখানে দেখি যে এল ডোপা বা ডোপামিন কনভার্সন বাই ডোপা ডিকার্বক্সিলেস। তো এখানে কোন এনজাইম থাকে? ডোপা ডিকার্বক্সিলেস এনজাইম থাকে। এই এনজাইমটা কি করে? এই এনজাইমটা মূলত এই ডোপামিনটাকে ব্রেক ডাউন করে দেয়। সেটা পিএনএস লেভেলও করে, সিএনএস লেভেলও করে, কারণ এই এনজাইমটা ডোপামিনের জন্য খুব জরুরি। ডোপামিনকে ব্রেক ডাউন করে না, বেসিক্যালি কি করে, এই লেবোডোপাকে ডোপামিনে কনভার্ট করে দেয়। আমি আবারও বলছি, লেবোডোপাকে ডোপামিনে কনভার্ট করে দেয়, কারণ ডোপামিন ইটসেলফ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। কারণ ডোপামিন তো আসেই সিএনএস থেকে। ঠিক আছে, ডোপামিন আসে সিএনএস থেকে। তো এটা অনেকটা মাছের ট্র্যাপের মতন। আপনারা যদি মাছের ট্র্যাপ দেখেন, মাছের ট্র্যাপে কিন্তু এন্ট্রি হয় কিন্তু এক্সিট হয় না, রাইট? মাছ ঢুকতে পারে ভিতরে কিন্তু বেরোতে পারে না। তো সিএনএস থেকে দেখা যায় যে সিএনএস এর ঢোকাটা চ্যালেঞ্জিং, সিএনএস থেকে বের হওয়াটা চ্যালেঞ্জিং না। মানে ঢুকতে গেলে আপনার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করা লাগবে, কিন্তু বেরোনোর সময় কিন্তু আবার এটা লাগে না। এই কারণে ডোপামিন কি হচ্ছে, ডোপামিন ইটসেলফ সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। এখন যদি কোনো কারণে ডোপা ডিকার্বক্সিলেজ দ্বারা এই এল ডোপা বা লেবোডোপা মেটাবোলাইজড হয়, হয়ে কি হয় আলটিমেটলি, এই ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমটা মূলত লেবোডোপাকে ডোপামিনে কি করে, কনভার্ট করে। লেবোডোপাকে ডোপামিনে কনভার্ট করে। ঠিক আছে, তো যদি লেবোডোপাকে ডোপামিনে কনভার্ট হয়ে যায়, যেহেতু ডোপামিন কনভার্ট হয়ে গেছে সিএনএস এ প্রবেশ করার আগেই, তাহলে কি এই ডোপামিনটা কিন্তু কি হবে, এটা কিন্তু হচ্ছে এটা তার ব্রেনের মধ্যে অ্যাবজর্পশন প্রবেশ হারা করতে ফেলবে, পারবো না। ব্রেনে প্রবেশ করতে পারবে না। এবং প্রবেশ কিভাবে করবে, সে তো অলরেডি ব্রেক ডাউন হয়ে গেছে। তখন এই ডোপামিনটা কিছু সাইড ইফেক্ট দেয়। সে সাইড ইফেক্টের মধ্যে পোস্চুরাল হাইপোটেনশন হয়, তারপরে নজিয়া ভমিটিং হতে পারে। ঠিক আছে, তো এটার জন্য কি করা হয়, যে এমন একটা ড্রাগ দেওয়া হয় এই ডোপামিনের সাথে, যে ড্রাগটা ডোপামিনকে এই ডোপামিন ডিকার্বক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করে দিবে পিএনএস লেভেলে, পেরিফেরাল লেভেলে, সো দ্যাট এই লেবোডোপাটা সরাসরি কোথায় যাবে, লেবোডোপাটা সরাসরি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ওই পাশে চলে যাবে। আবার এটি এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার যে ভাইয়া উম, একটু সামারি করে আবার বলবেন, ভাঙা ভাঙা আসতেছিল, আচ্ছা, বুঝতেছি না। আমরা সরাসরি লেবোডোপা আকারে ড্রাগ নিচ্ছি, তাই তো? কেন নিচ্ছি? এটা পার্কিনসন ডিজিজ ট্রিটমেন্ট হিসেবে নাম্বার অফ চয়েস অফ ড্রাগ হচ্ছে লেবোডোপা। পার্কিনসন 1 নম্বর ড্রাগ যদি বলেন লেবোডোপা। বাট লেবোডোপা যদি আমরা নিই, যখন আমরা লেবোডোপা নিচ্ছি, লেবোডোপা বা এল ডোপা এটা কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ওকে, কিন্তু সে যখন ক্রস করতে যাবে তার আগেই সে হচ্ছে কি একটা এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে ডোপা ডিকার্বক্সিলেজ, এবং এই এনজাইমটা পিএনএ পেরিফেরালও থাকে, সেন্ট্রালও থাকে। ঠিক আছে, এই এনজাইমটা কি করতেছে, এই লেবোডোপাকে ব্রেক ডাউন করে ডোপামিন রিলিজ করে ফেলতেছে। অর্থাৎ সিএনএস এ যাওয়ার আগে ডোপামিন রিলিজ হয়ে যাচ্ছে। তো আমরা জানি যে ডোপামিন কিন্তু সিএনএস মানে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। তাহলে এই ডোপামিনের কি ওই ফেট কি হবে, সে ওইখান থেকে অ্যাবজর্পশন হয়ে যাবে। তো এই ডোপামিনটা যখন অ্যাবজর্পশন হয়, সেটা তখন কিছু সাইড ইফেক্ট দেয়, যেহেতু ডোপামিনের যে মূল কাজটা সিএনএস থেকে হবে সেটা হচ্ছে না, যার কারণে সে কি অ্যাডভার্স ইফেক্ট দেয়, সে পোস্টারাল হাইপারটেনশন করে, সে নজিয়া ভমিটিং করে। এখন আপনি ডোপামিন নিছিলেন কি কারণে? ডোপামিন নিছিলেন যাতে ব্রেনের, স্পেশালি ব্রেনে, যাতে আপনার সাবস্টেনশন নেগ্রাতে আপনার ডোপামিনের লেভেলটা অ্যাভেলেবেল থাকে। কিন্তু সেই পর্যন্ত তো পৌঁছাইতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ আপনার লেবোডোপাটা অলরেডি ব্রেকডাউন হয়ে গেছে এই এনজাইম দিয়ে। তো এই কারণে এই এনজাইমটাকে যাতে ব্রেকডাউন না করতে পারে, সেজন্য লেবোডোপার সাথে একটা ড্রাগ দেওয়া হয়, সেটার নাম হলো কার্বিডোপা। কি নাম? কার্বিডোপা। কার্বিডোপার ফাংশন একটাই, সেটা হচ্ছে কার্বিডোপা এই ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমটাকে কি করে, ইনহিবিট করে। সো তাহলে কি হবে, যদি তাহলে যখন আমরা জানি যে যে কোনো কম্বিনেশন ড্রাগ, যেমন ধরেন আপনি কো অ্যামক্সি ক্লাবের কথা চিন্তা করেন, যেখানে ক্লাভুলানিক অ্যাসিডের সাথে
কি দেওয়া হচ্ছে, অ্যামোক্সিক্লাব দেওয়া হচ্ছে, বা অ্যামোক্সিক্লাবের সাথে ক্লাভুলনিক দিয়েছে কেন, সো দ্যাট এই যে অ্যামোক্সিসিলিন যে পেনিসিলিনের এনজাইম দ্বারা ইনহিবিট হয়ে যায় সেইটা যাতে না হয়। কারণ কি, কারণ হচ্ছে যে এই ক্লাভুলিনিক অ্যাসিড এই এনজাইম গুলাকে ইনহিবিট করে দেয়, ফলে কি হয়, অ্যামোক্সিলিন কোনো প্রকারের ক্ষতি হয় না। সিমিলার মেকানিজম অ্যাকশনে আমাদের এই ডোপামিন এল ডোপার সাথে বা লেবোডোপার সাথে আমরা কার্বিডোপা দিই। এইটা কার্বিডোপাকে বা বেনসারজাইড বলে, বেনসেরাজিডও বলে। বেনসেরাজিড বা কার্বিডোপা এগুলো সবই ফাংশন সেম। কি ফাংশন, এগুলো ডোপা ডিকার্বক্সিলেজকে ইনহিবিট করে। ফলে যদি ইনহিবিট হয়ে যায় তখন কি হবে, আপনার লেবোডোপাটা খুব স্মুথলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রবেশ করে যাবে, রাইট? এতটুকু তো বুঝতে পেরেছি। বুঝতে পারছি। আচ্ছা, এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডোপামিন ঢুকে গেছে। এখন কিন্তু এখন কিন্তু ওইখানেও কিন্তু কি আছে, ডোপা ডিকার্বক্সিলেজ আছে। কারণ লেবোডোপাকে ডোপামিনে কনভার্ট, লেবোডোপা থেকে ডোপামিন পাইতে গেলে আপনাকে অবশ্যই এই ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম লাগবে। এখন সিএনএস এ যখন ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমটা এই লেবোডোপাকে ডোপামিনে কনভার্ট করে, তখন তো আর কোনো সমস্যা নেই। সমস্যা আছে? সমস্যা নেই, কারণ অলরেডি তখন ডোপামিন সিএনএস এ চলে গেছে, তখন ডোপামিনে লেভেলটা সিএনএস এ অ্যাভেলেবেল থাকবে, যেটা আপনাকে পার্কিনসনের যে সিমটম গুলো সেখান থেকে রিলিফ করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে যে আমাদের তো এই ডোপামিনের সাথে আরো অনেক ড্রাগ দেওয়া হয়, দেওয়া যেতে পারে। যেমন একটা হচ্ছে আমরা পড়লাম যে যেটা একটা হচ্ছে পড়লাম ডোপামিন ডিকার্বক্সিল লেভোডোপা। এছাড়া আরেকটা আছে যেমন পেরিফেরাল ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, যেটাকে আমরা বলছিলাম কার্বিডোপা বেনসেরাজিন। এই কারণে ডোপামিন এর লেভোডোপাটাকে কখনোই সিঙ্গেল প্রেসক্রিপশন, সিঙ্গেল দেওয়া হয় না, এটা সিঙ্গেল আকারে পাওয়া যায় না। এটা কি করতে হয়, আইদার লেভোডোপা কার্বিডোপা কম্বিনেশন আকারে দেওয়া হয়। আচ্ছা, এর সাথে সাথে লেভোডোপা কার্বিডোপার সাথে আরো একটা ড্রাগও দেওয়া হয় ট্রিপল কম্বিনেশন, সেটাকে বলে সাইক্লো সিওএমটি, যেটা ক্যাটেকেল ও মিথাইল ট্রান্সফারেজ। ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ। তো ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ এটার ফাংশনটা কি, ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজটা কি করে, সেটা লেবোডোপাকে 3OMD তে কনভার্ট করে ফেলে। এটাও কিন্তু পেরিফেরালি কনভার্ট হবে, এটা আপনার সেন্ট্রালে কনভার্ট হবে। বাট যেটা হচ্ছে যে যদি পেরিফেরালি কনভার্ট হয় দেন ইট বিকামস, তাহলে কি হবে, আপনার লেবোডোপার পরিমাণটা অনেক কমে যাবে। পেরিফেরালি কনভার্সন হলে লেবোডোপার পরিমাণ অনেক কমে যাবে। এই কারণে কি করা হয়, এই এই এনজাইমটাকে এই এনজাইমটাকে আপনার হচ্ছে যে এই ড্রাগটাকে আপনার যাতে পুরো ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ দ্বারা যাতে ফার্দার কোনো প্রকারের লেবোডোপা কনভার্সন না হয়, সেজন্য কি করা হয়, এর সাথে এই যে ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর দেওয়া হয়। সহজ কথা হচ্ছে যে আপনি যখনই লেবোডোপা দিবেন তখনই এই লেবোডোপাটাকে অনেক এনজাইম আছে, এনজাইম এই লেবোডোপাকে ব্রেক ডাউন করে দেয় তার রাইট জায়গায় সাইট অফ অ্যাকশনে পৌঁছানোর আগে। তো যাতে করে এনজাইম গুলো দ্বারা এই লেবোডোপা ব্রেকডাউন না হয়, এই কারণে এনজাইম ইনহিবিটর ইউজ করা হয়। এনজাইম ইনহিবিটর ইউজ করা হলে তার ভিতরে কি কি আছে, তার ভিতরে একটা যেমন হচ্ছে আমরা বললাম তো এখানে যেমন তার তার ভিতরে আমাদের এখানে যেমন আছে কি কি, একটা হচ্ছে যেমন আমরা পড়েছি পেরিফেরাল ডিকার্বক্সিলেজ ইনহিবিটর দেওয়া হয় কার্বিডোপা বেনসেরাজিড, তারপরে দেওয়া হয় ডোপামিন, তারপরে দেওয়া হয় ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর, যেটাকে আমরা বলি এন্টাক্যাপন টল ক্যাপন, ক্যাপন টাইপের যে ড্রাগ। আপনারা যদি একটু মেডেক্স বা হচ্ছে যে ডিমস, যেগুলো আমাদের ড্রাগস চেক করার জন্য যে ড্রাগগুলো আমরা দেখি, সেগুলো একটু চেক করে দেখেন, সেখানে দেখবেন যে আপনার লেবোডোপা কার্বিডোপা কম্বিনেশন আছে, তারপরে হচ্ছে যে লেবোডোপা কার্বিডোপা এন্টাক্যাপন কম্বিনেশন আছে। ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে আমরা ইউজ করি ডোপামিনার্জিক অ্যাগনিস্ট। ডোপামিনার্জিক অ্যাগনিস্ট বলতে আমরা কি বুঝি, যে ড্রাগ গুলা যেমন হচ্ছে আমরা লেবোডোপার কথা বলেছিলাম, লেবোডোপা কি করে, সরাসরি ডোপামিন এর প্রিকরসর, মানে লেবোডোপা আর ডোপামিন একই জিনিস বলতে পারেন, এটা হচ্ছে প্রিকরসর, মানে কি ড্রাগ, প্রিকারসর। অর্থাৎ এই ড্রাগটা পরবর্তীতে ডোপামিনে কনভার্ট হয়ে যাবে। এই জাতীয় ড্রাগকে আমরা কি বলি, প্রিকারসর। প্রিকারসর। তো স্পেসিফিক ভাবে বলি, আসলে এর একটা নাম আছে, প্রোডাক্ট নাকি? প্রো ড্রাগ। থ্যাংক ইউ। এটাকে আমরা মূলত প্রো ড্রাগ বলি, যে ড্রাগ গুলা মূলত তার মূল ফর্মে দেওয়া হয় না, বাট একটা সার্টেন স্টেজ পরে মূল ফর্মে ব্যাক করে, তাই তো প্রো ড্রাগ।
সাধারণত যারা বেশি, কারণ ডোপামিন তো সরাসরি আপনি নিতে পারবেন না, পারবেন? ডোপামিন কি সরাসরি নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে? সরাসরি যাবে না, নেওয়া যাবে যাবে না। না। কেন যাবে না? ডোপামিন সরাসরি নেওয়া যাবে না কেন? কারণ ডোপামিন ডোপামিন সরাসরি ডোপামিন ব্লাড ব্রেন সিএনএস ক্রস করতে পারে না। করতে পারে না। এক্স্যাক্টলি। এই কারণে আপনার তো অ্যাকশন লাগবে কোথায়? সিএনএস এ লাগবে, তাই তো? পিএনএস এ ঘোরাঘুরি করলে প্রবলেম, পিএনএস এ ঘোরা, এই কারণে যদি সরাসরি ডোপামিন দেওয়া হয় তখন ওই যে কিছু অ্যাকশন হয়, যেমন হচ্ছে হাইপোটেনশন, মানে পোস্টুরাল হাইপোটেনশন হয়, অর্থাৎ সাডেন প্রেশার ফল ডাউন হয়ে যায়। তারপরে হতে পারে আপনার নলজিয়া ভমিটিং হতে পারে, এই সমস্ত কারণে ডোপামিন সরাসরি দেওয়া যায় না। তো আর একটা হচ্ছে ডোপামিনার্জিক অ্যাগনিস্ট, কিছু ড্রাগ আছে যেগুলো, যেমন ব্রোমোক্রিপ্টিন, রোপিনিরল, প্রামিফিক্সল, এই সমস্ত ড্রাগ, প্রামিফিক্সল, এই সমস্ত ড্রাগকে বলে ডোপামিনার্জিক অ্যাগনিস্ট। অর্থাৎ যারা ডোপামিনের অ্যাকশনটাকে কি করবে? মিমিক করবে, তাই তো? সেম অ্যাকশন দিবে, ডোপামিনের অ্যাকশনটাকে মিমিক করবে, ডোপামিনের অ্যাকশনটাকে তারা কি করবে? ইনফ্লুয়েন্স করবে, সিনার্জিস্ট করবে, ইনক্রিজ করবে। সেই সমস্ত ড্রাগকে আমরা অ্যাগনিস্ট বলি, যেমন ব্রোমোক্রিপ্টিন, রোপিনিরল, প্রামিফিক্সল। ঠিক আছে? এরপর আছে মাওবি ইনহিবিটরস। তো মাওবি ইনহিবিটরস এর এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মাওবি ইনহিবিটর যারা আছে, যেমন হচ্ছে যে মাওবি ইনহিবিটরস কি কি কাজ করে? ডোপামিন ডিগ্রেড করে দেয়। ডিগ্রেড কিভাবে করে দেয়? মাওবি ইনহিবিটরস গুলা, যেমন হচ্ছে ডোপাক, ডোপামিনকে ডোপাকে কনভার্ট করে দেয়। কনভার্ট করে কে? মোনো অ্যামাইনো অক্সিডেজ বি। আমরা জানি যে মোনো অ্যামাইনো অক্সিডেজ যে এনজাইমটা আছে, এনজাইমটা দুই ধরনের। এটা ইনহিবিটর দুই ধরনের, একটা হলো মোনো অ্যামাইনো অক্সিডেজ এ ইনহিবিটর, যারা মোনো অ্যামাইনো অক্সিডেজের এ সাইডে বাইন্ড করে, আর একটা হচ্ছে মোনো অ্যামাইনো অক্সিডেজ বি ইনহিবিটর, যারা বি সাইডে বাইন্ড করে। তো আমাদের এখানে মেনলি লাগবে হচ্ছে মোনো অ্যামাইনো অক্সিডেজ বি, যেটা, ঠিক আছে? বিটার ভিতরে কি আছে? যেমন দুইটা ড্রাগ আছে, রাসাগ্লিন, সেলিগ্লিন। আপনারা হয়তো নাম শুনেছেন, রাসাগ্লিন, সেলিগ্লিন। রাসাগ্লিন এবং সেলিগ্লিন হচ্ছে স্পেসিফিক ভাবে মোনো অ্যামাইনো বি ইনহিবিটর, মানে সিলেক্টিভ সিলেক্টিভ মোনো অ্যামাইনো বি ইনহিবিটরস কারা? রাসাগ্লিন, সেলিগ্লিন। এরা কি করে? এরাও আপনার এই ডোপামিনকে ফার্দার ডিগ্রেডেশন থেকে প্রোটেকশন দেয়। ঠিক আছে? ফার্দার ডিগ্রেডেশন থেকে প্রোটেকশন দেয়। এটা কিন্তু সিএনএস এর মধ্যে ঘটে, এই প্রোটেকশনটা সিএনএস এর মধ্যে ঘটে। কারণ সিএনএস এর মধ্যে কি হয়? এই মোনো অ্যামাইনো বি যেটা, সেটা ডোপামিন যখন সিএনএস এ যে, মানে কি হয় আসলে সিএনএস এ ঘটনাটা কি ঘটে যদি আমরা একটু চিন্তা করি। ডোপামিন লেবোডোপাটা কার্বিডোপার সাথে দেওয়া হলো, এই লেবোডোপা কার্বিডোপা কি করলো? এটা মনে করেন যে আপনার ফার্দার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে গেল, যে লেবোডোপা ডোপামিনে কনভার্ট হলো। এটা একটা টাইপ। আরেকটা হচ্ছে আপনার ব্রেইনে অলরেডি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বা সেন্ট্রালে, বা আপনার যে যেটা হচ্ছে যে সাবস্ট্রাকশন নিগ্রাতে যে ধরনের ডোপামিন রয়েছে, সেই ডোপামিনের লেভেলটা কমে যেতে পারে। কেন কমে যেতে পারে? ন্যাচারাল মেকানিজম হিসেবে বডির সে কি করবে? এই ডোপামিন লেভেলটা মোনোঅ্যামাইনো অক্সিডেজ বি, বা মোনোঅ্যামাইনো অক্সিডেজ যে বি যেটা, এই এনজাইমের সাথে রিয়াকশন করে ডোপামিনটাকে ব্রেক ডাউন করে ডোপাকে কনভার্সন করে দেয়। এখন অলরেডি আপনার বডিতে ডোপামিন লেভেল কম, তারপরে যদি আবার এই এনজাইম দ্বারা ব্রেক ডাউন হয় তাহলে কি হবে? আরো কমে যাবে না? কমে যাবে। সেই ব্রেকডাউনটা যাতে না হয় সেই জন্য এক্সিস্টিং যে ডোপামিনটা যাতে ফার্দার ব্রেকডাউন না হয় সেই জন্য কি করা হয়? এই রেসাগ্লিন বা সেলেগ্লিন বা রাসাগ্লিন, এই ড্রাগগুলো দেওয়া হয়, সো দ্যাট তারা স্পেসিফিক ভাবে মোনো অ্যামাইনো বি ইনহিবিটর দ্বারা, এনজাইম দ্বারা কোনো প্রকার ডিগ্রেডেশন হবে না। এছাড়া যেমন সাইক্লো ক্যাটেকোল ও মিথাইল ট্রান্সফারেজ, এটাও কি করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আপনার যে ফার্দার যাতে করে সে কি হয়, এই ক্যাটেকোল ও মিথাইল ট্রান্সফারেজ দ্বারা ফার্দার কোনো প্রকারের ডোপামিন ডিগ্রেডেশন না হয় সেই জন্য কখনো কখনো এই সিওএমটি দেওয়া হয়, যেমন টল ক্যাপন। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টল ক্যাপনটা ইন্ডিভিজুয়াল ভাবে ইউজ করার থেকে কম্বিনেশন আকারে দেওয়া হয়, অর্থাৎ আপনার এখানে দেওয়া হয় লেবোডোপা, কার্বিডোপা, সাথে টল ক্যাপনের ট্রিপল কম্বিনেশন। এছাড়া দেওয়া হয় ডোপামিন বাইন্ডস ডোপামিন রিসেপ্টর, ডোপামিন অ্যাকশন যেটাকে আমরা বলি, ডোপামিন রিসেপ্টর সাথে যেটা কাজ করে সেটাকে আমরা, অর্থাৎ ডোপামিনার্জিক অ্যাগনিস্ট যেটা, সেটা হচ্ছে ডোপামিন যে জায়গায় বাইন্ড করে সেই জায়গাটাই এই ডোপামিনের মতো সেম অ্যাকশন দিবে। অর্থাৎ ডোপামিন নিউরোট্রান্সমিটার হিসেবে যে অ্যাকশনটা দিত, এই ড্রাগ গুলা সেম ডোপামিনের রিপ্লেসে সেম অ্যাকশন দিবে। যেমন হচ্ছে যে হয়তো আপনি আপনার ভাইয়ের কাজটা করতেছেন, মানে যেটাকে আমরা বলি বা আপনার যে ব্রোমোক্রিপ্টিন, প্রামিফিক্সল এবং রোপিনিরল,
ঠিক আছে, এগুলো হচ্ছে ডোপামিনার্জিক অ্যাকশন। তো মোটামুটি ডোপামিন আমাদের পার্কিনসন ড্রাগ নিয়ে এই হচ্ছে মেন ড্রাগ গুলা। এরপরে আমরা দেখবো যে আসলে আমি যে কথাগুলো বলেছি সেইগুলোকেই সরাসরি এখানে কিছু কিছু জায়গা মিন করতেছে। যেমন লেবোডোপা আন্ডারগোস হাই ফাস্ট ফাস্ট মেটাবলিজম ইন জিআই মিউকাস এন্ড লিভার, should be taken empty stomach, typically 45 minutes before meal. Okay, যেমন হাই প্রোটিন ফুড ইন্টারফেয়ার উইথ সিএনএস ট্রান্সপোর্ট অ্যাজ লার্জ নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড লিউসিন আইসোলিউসিন কম্পিট উইথ লেভোডোপা ফর অ্যাবজর্পশন ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যখন আমি লেভোডোপা কার্বিডোপা ড্রাগটা নিব, তখন আমি হাই প্রোটিন ইনডিউসড ফুড নিব না। কেন নিব না? কারণ এই হাই প্রোটিন ফুডের মধ্যে কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলা এই লেবোডোপার সাথে এই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে যেয়ে কম্পিট করতে পারে পরস্পরের সাথে। ঠিক আছে, কম্পিট করলে কি হবে, আইদার আপনার ড্রাগটা কি হবে, স্বাভাবিকভাবেই কম অ্যাবজর্পশন হবে ব্লাড ব্রেন ব্যারিয়ার দ্বারা। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে? অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আমরা পড়েছি নজিয়া, ভমিটিং হয়, পোস্টারাল হাইপারটেনশন হয়। কারণ ওই যে বললাম যে এটা যে কেন পোস্টারাল হাইপারটেনশন হয়, কারণ লেবোডোপা যদি সরাসরি আপনি নেন তখন কি হবে, এটা পোস্টারাল হাইপারটেনশন বা নজিয়া ভমিটিং কেন হচ্ছে, কারণ ডোপামিনটা পিএনএস থেকে সিএনএস এ যাইতে পারবে না, কারণ এটা তো আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্রস করতে পারে না। এই কারণে কি হচ্ছে, তার এই জাতীয় সিমটম গুলো দেখা যাচ্ছে। বাট আপনি যদি এটাকে যদি আপনি কার্বিডোবার সাথে নিয়ে নেন, তখন কিন্তু আর এই জাতীয় সিমটম গুলো দেখা যাবে না। ওকে, আচ্ছা। তো এখানে তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, যে এখানে আমাদের পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে, তো পার্কিনসনের ডিজিজের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে যে সেটা সাধারণত যে মোটর নিউরন থেকে, সাধারণত মোটর নিউরন মানে কোনটা? মোটর নিউরন বলতে আমরা কি বুঝি? মোটর নিউরন আমরা মনে রাখবো যে আপনি মনে করেন মোটরসাইকেল চালাচ্ছেন, মোটরসাইকেল চালাইতে গেলে মোটরসাইকেল কি অটোমেটিক ভাবে আমরা চালাই নাকি কনসিয়াস মাইন্ডে চালাই? আমরা আমরা যখন বাইক চালাই বা গাড়ি ড্রাইভ করি তখন কি হয়, আমাদের কনসিয়াস মাইন্ডে চালাই। আর যখন আমরা হর্ন দেওয়া দরকার হর্ন দিই, যখন আমরা ব্রেক করা দরকার ব্রেক করি। তো এটাকে মনে রাখবো মোটর। মোটর মানে যেটা আমাদের স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয় না যেটা, যেটাকে আমরা মুভ করি। তো দেখা যায় যে এই যে আমরা হাত সামনে আনছি পেছনে আনছি, কথা বলতেছি, আমরা মাথা নাড়াচ্ছি, বডি মুভ করতেছি, এগুলো সব কোন নিউরনের মাধ্যমে হয়? মোটর নিউরনের মাধ্যমে, তাই না? অটোনমিক নার্ভাসের মাধ্যমে তো হয় না, মোটর নিউরনের মাধ্যমে হয়। তো এই মোটর নিউরনটা মূলত এই না পার্কিনসন ডিজিজে মোটর নিউরনটা মূলত ডিস্টার্ব হয়। কিভাবে ডিস্টার্ব হয়? এই মোটর নিউরন যখন ডিস্টার্ব হয় তখন এই তখন হচ্ছে কি এই ডোপামিনার্জিক নিউরনের গায়ে লুইস বডি ফর্ম করে। এই আমরা যেটা বলছিলাম মোটর নিউরনের গায়ে, আমরা ডোপামিনার্জিক নিউরনের গায়ে যে লুইস বডি ফর্ম করতেছে, অর্থাৎ লুইস বডি মানে একটা এডিশনাল একটা বডি আসতেছে, একটা এডিশনাল একটা অবস্থান আসতেছে একটা জিনিসের, সেটাকে আমরা লুইস বডি বলি। যেটা দেখেই মূলত এই ব্রেনের যখন সিটি স্ক্যান করে ডক্টররা, তখন এই মূলত তারা চেক করে দেখে যে কোনো লুইস বডি, অর্থাৎ লুইস বডি আসছে কিনা। লুইস বডি আসা মানেই হচ্ছে এই অলরেডি মোটর নিউরন ক্ষতিগ্রস্ত হয়েছে। মোটর নিউরন ক্ষতিগ্রস্ত হলে কি হবে, যে পার্কিনসন ডিজিজের পেশেন্টটা সে হাত বাড়াইতে চাইলেও হাত বাড়াইতে পারবে না। ঠিক আছে, কথা বলতে চাইলেও ঠিক মতো কথা বলতে পারবে না। তাদেরকে বলে একাইনেশিয়া বলে, মানে যাদের মুভমেন্ট একবারে অ্যাবসেন্ট হয়ে গেছে। যত বেশি ব্রেনের অনেক ফাংশন তাদেরকে সমস্যা করতেছে, যত বেশি মনে করেন। তারপরে তারা কি অ্যাপ্যাথি হয়ে যায়। অ্যাপ্যাথি মানে কি, না পজিটিভ ফিলিংস আছে না নেগেটিভ ফিলিংস আছে, কোন ইমোশনালি এটাকে টাচ করে না। ঠিক আছে, এটা যখন আরো বেশি হাইপার স্টেজে যায়, আরো বেশি যখন বেশি হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এরপরে আমরা দেখবো হচ্ছে যে নিউরো ডিজঅর্ডারের ক্ষেত্রে, যেমন এখানে যেগুলো আমরা আলোচনা করেছি সবগুলো এখানে বলে দিয়েছি যে কোনটায় কি ধরনের সমস্যা হয়। যেমন অ্যাডভার্স রিয়াকশন কি কি আসতে পারে যদি আমরা নন সিলেক্টিভ মোনো অ্যামাইনো অক্সিডেজ যারা আছে, prevent the degradation of peripheral synthesized dopamine and norepinephrine. Adverse hypertensive crisis can be occur. Antihypertensive, postural hypertension is an accentuated when combined with certain drugs. Adverse reaction কি আছে? অ্যাডভার্স রিঅ্যাকশনে যেটা আমরা বললাম যে এখানে কিছু অ্যাডভার্স রিঅ্যাকশন দেখা যেতে পারে, যেমন হচ্ছে যে অ্যাংজাইটি, নাইটমেয়ার হতে পারে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে এই যে আমাদের যে এই ড্রাগ গুলো সাইড ইফেক্ট হিসেবে আসতেছে। এবার আমরা দেখি যে পেরিফেরাল ডিকার্বক্সিলেজ।
পেরিফেরাল ডিকার্বক্সিলেজের ভিতরে কি কি আসতেছে অলরেডি আমরা পড়ে ফেলেছি, কার্বিডোপা আর বেনসেরাজিড। তো সেইগুলো সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, যেমন অ্যাডমিনিস্ট্রেড অ্যালংসাইড লেভোডোপা দে ইনক্রিজ লেভোডোপা হাফ লাইফ, যেহেতু লেভোডোপার সাথে কার্বিডোপা দিলে কি হবে, লেভোডোপা ব্রেকডাউন হবে না, তার মানে তার হাফ লাইফকে আপনি বাড়িয়ে দিচ্ছেন। এবং অ্যালাউ মোর লেভোডোপা টু ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, অলরেডি আমরা ডিসকাস করে এসেছি। লেভোডোপা কার্বিডোপা রেশিওটা কি, রেশিওটা হচ্ছে 10:1, 4:1। এই রেশিওতে আপনার হচ্ছে লেভোডোপা কার্বিডোপা ড্রাগটা প্রেসক্রাইব করা হয়, মানে আপনার ফর্মুলেট করা হয় আর কি। ঠিক আছে, এরপর আসছে ডোপামিনার্জিক অ্যাগনিস্ট ইউজড ইন অ্যাডভান্স কেস অফ পার্কিনসন ডিজিজ। আচ্ছা, ডোপামিনার্জিক অ্যাগনিস্টের মধ্যে আমরা কি কি ড্রাগ পড়েছিলাম, প্রামিপ্রিক্সোল, তারপরে পড়েছিলাম হচ্ছে আপনার রোপিনিরোল, ব্রোমোক্রিপ্টিন, রাইট? এই তিনটা ড্রাগ পড়েছিলাম। তো এই তিনটা ড্রাগের এখানে আপনার মেন হচ্ছে কখন ইউজ করব আমরা, যখন পার্কিনসন ডিজিজে যখন আমরা অ্যাডভান্স স্টেজে যাব বা অ্যাডভান্স স্টেজে পেশেন্ট যখন থাকবে, তখন তাকে কিন্তু আমরা এই পার্কিনসন ডিজিজের এই ড্রাগটা দিব। এই যেটা হচ্ছে ডোপামিনার্জিক অ্যাগনিস্ট, অর্থাৎ যখন সরাসরি ডোপামিনের রিপ্লেসমেন্ট ড্রাগ দেওয়া লাগে আর কি, যখন ডোপামিন আপনি বাড়াইতে পারতেছেন না ডিরেক্টলি, তখনই হচ্ছে যে, বা কোনো ধরনের প্রবলেম আছে এটা বাড়ানো যাচ্ছে না, তখন কিন্তু ডক্টর ডিরেক্টলি ডোপামিন তো আর সরাসরি দিতে পারবে না, এই জন্য ডোপামিনের রিপ্লেসমেন্ট হিসেবে এই জাতীয় ড্রাগ গুলো দিবে, যেগুলোকে আমরা ডোপামিনার্জিক অ্যাগনিস্ট বলি। ওকে, আচ্ছা, এক্সাম্পল যেমন হচ্ছে কি ব্রোমোক্রিপ্টন, ব্রোমোক্রিপ্টনের সম্পর্কে আমরা একটু পড়বো, যেটা একটা আর্গট ডেরিভেটিভ, অ্যাক্ট অ্যাজ এ পোটেন্ট অ্যাগনিস্ট অন D2 রিসেপ্টর বাট অ্যাজ পার্শিয়াল অ্যাগনিস্ট অর অ্যান্টাগনিস্ট অন D1 রিসেপ্টর। আমাকে একটু সময় একটু দিবেন যে আচ্ছা আমরা এটা পরে দেখাবো, আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে ক্লাসিফিকেশনটা এক জায়গায় এনে দেখাবো। অ্যাক্ট অ্যাজ এ পোটেন্ট D2 রিসেপ্টর বাট এ পার্শিয়াল অ্যাগনিস্ট অর অ্যান্টাগনিস্ট অন D1 রিসেপ্টর। সো ব্রেনের যে D1 D2 রিসেপ্টর আছে, সে D2 রিসেপ্টরের সাথে এটা কাজ করে মূলত, ঠিক আছে। D2 D1 মানে ডোপামিন রিসেপ্টর যেটা আসলে। এরপর হচ্ছে যে ব্রোমোক্রিপ্টিন, যদি আমরা দেখি ব্রোমোক্রিপ্টিন, ব্রোমোক্রিপ্টিন কি হচ্ছে যে প্রাইমারিলি ইউজড অ্যাজ অ্যাডভান্স স্টেজ, আমরা যেটা পড়েছি অলরেডি। তারপর সাইড ইফেক্ট কি কি হয়, যেমন পালমোনারি ফাইব্রোসিস হতে পারে, ভমিটিং হতে পারে, হ্যালুসিনেশনস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, নেজাল স্টিফনেস হতে পারে, তারপরে কনজাংটিভাল ইনফেকশন হতে পারে। এই প্রবলেমগুলো হতে পারে, এবং এই প্রবলেমগুলা মূলত ব্রোমোক্রিপ্টিনের কারণে হতে পারে। নন আর্গোট ডোপামিন অ্যাগনিস্ট, একটা তো বলছি আর্গোট ডেরিভেটিভ, আর নন আর্গোট ডেরিভেটিভ মধ্যে কি কি আছে, তার মানে হচ্ছে যে আমরা যে ডোপামিনার্জিক অ্যাগনিস্ট পড়তেছি, ইট কুড বি আইদার আর্গোট ডেরিভেটিভ অর নন আর্গোট ডেরিভেটিভ। নন আর্গোট ডেরিভেটিভের মধ্যে কি কি আছে, অ্যাপোমরফিন আছে, অ্যাপোমরফিন সাধারণত ইনজেকশন আকারে ইউজ করা হয়। তারপরে আছে আমাদের প্রামিপিক্সোল, প্রামিপিক্সোলের মধ্যে আমাদের আছে যে প্রামিপিক্সোল আছে, এটাও নন আর্গোট, এগুলো ওরাল ড্রাগ। রোপিনিরল, রোপিনিরল হচ্ছে যে একটা ড্রাগ, রিসেন্টলি রেস্টলেস লেগ সিনড্রোম বলে যেটাকে। রেস্টলেস লেগ সিনড্রোম বলতে বুঝায়, রেস্টলেস বলতে এখানে বুঝায় যে যখন মানে এইখানে আসলে আপনার যেটা হচ্ছে যে মানে পায়ের মুভমেন্টটা আসলে এখানে অনেক বেশি কমে যায়, যে বললাম যে বডি মুভ করতে প্রবলেম হয় আর কি তাদের, ঠিক আছে। RLS এটা আসলে ইসের জন্য, পার্কিনসনের পাশাপাশি রেস্টলেস লেগ সিনড্রোমের ক্ষেত্রে ইউজ করা হয় এই রোপিনিরল, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইসের ড্রাগ। এরপর হচ্ছে ডমপেরিডন। ডমপেরিডন কেন আমরা এখানে ইউজ করি, ডমপেরিডন কেন ইউজ করি, ওই যে আমরা বলছিলাম যে আমরা যখন পার্কিনসনের ড্রাগ ইউজ করব, তো তখন কি হতে পারে, তখন হচ্ছে আমাদের এই ড্রাগটা হচ্ছে কি করে, এটা কি করে, পার্কিনসনের ড্রাগ গুলো যখন আমরা ইউজ করবো, লেবোডোপা বা কার্বিডোপা যখন আমরা কম্বিনেশন আকারে ইউজ করব, তারপরে কি করবে, এটা কিন্তু ওই যে D1 এবং D2 রিসেপ্টরকে ব্লক করে, বা হচ্ছে যে এটা ব্রেনের যেটা থাকে হচ্ছে যে ব্রেনের আপনার যেখান থেকে আমাদের ভমিটিং হয় আর কি, সেই জায়গাটাকে ট্রিগার করে, ঠিক আছে, ট্রিগার করে। এই ট্রিগার করার কারণে কি হচ্ছে, আমাদের এখানে জিআই আপসেট হতে পারে, ঠিক আছে, জিআই আপসেট হতে পারে। তো জিআই আপসেটটা যাতে না হয়, সেজন্য আমরা তাকে কি দিই, D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিই, রাইট, D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিই, যাতে করে এই D2 রিসেপ্টরটা যাতে করে এই আপসেটটা না হয়। তো সেই জন্য আমরা ডমপেরিডন দিই। ডমপেরিডনের কিন্তু এটা একটা সুবিধা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, এবং এখানে যেমন এখানে হুইচ লিমিটস দ্য রিস্ক অফ, যেমন একাইনেশিয়া, পার্কিনসনিজম এবং টার্ডেটিভ ডিসকাইনেশিয়া, এইগুলো করতে পারে। এখন
এখানে কেন আসলে এখানে মূলত যে আমরা যে এই ডোপামিন বা এই পার্কিনসন ডিজিজের কারণে বা এই মেডিসিন নেওয়ার কারণে যে নজিয়া ভমিটিং আসতেছে সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আমরা ডমপিরিডন ইউজ করতেছি। তো আমরা জানি যে ডমপিরিডন ছাড়াও আর একটা ড্রাগ আছে মেটোক্লোপ্রোমাইড। কি আছে? মেটোক্লোপ্রোমাইড আছে, আমরা নাম শুনেছি সবাই? মেটোক্লোপ্রোমাইড কি নাম শুনেছি? মেটোক্লোপ্রোমাইড হচ্ছে একটা বলতে পারেন এটাও কিন্তু নজিয়া ভমিটিং অ্যান্টি এমিটিক ড্রাগ, নজিয়া ভমিটিং এ ভালো কাজ করে। বাট আমরা এই মেটোক্লোপ্রোমাইডটা এখানে দিতে পারবো না। কেন দিতে পারবো না? বিকজ বিকজ হচ্ছে যে এই মেটোক্লোপ্রোমাইড D2 এবং 5-HT3 এই রিসেপ্টরটাকে ব্লক করে, অর্থাৎ সেরোটোনিন রিসেপ্টরকে, অ্যান্টি সেরোটোনিন যেটা সেটাকে ব্লক করে। তো আমরা জানি যে অলরেডি যারা পার্কিনসন ডিজিজ তাদের অলরেডি শেকিং হয়, যদি আমার এই 5-HT রিসেপ্টর ব্লক হয়ে যায় তখন আমাদের কি হবে, এই শেকিংটা বেড়ে যাবে। অর্থাৎ আপনি নজিয়া ভমিটিং ঠেকাতে যে যে ড্রাগ নিচ্ছেন সেটাই আবার পুনরায় এই পার্কিনসন ডিজিজকে বাড়িয়ে দিবে। ঠিক আছে, এই কারণে আমরা মেটোক্লোপ্রোমাইডকে পার্কিনসন ডিজিজের ইনডিউস যে নজিয়া ভমিটিং সেক্ষেত্রে ইউজ করি না, অনলি ডোপামিন ইউজ করি। এবং ডোপামিনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ডমপিরিডনের ক্ষেত্রে সরি ডমপিরিডনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ডোজ কিন্তু অনলি ফর 7 days। আমাদের দেশে মানুষ অনেক সময় মুড়ির মতো করে ডমপিরিডন খায়, এটা খুবই বাজে হয়ে যাবে যদি ডমপিরিডন কেউ রেগুলার খায়। ঠিক আছে, তো এই ডোজ হচ্ছে 7 days। এরপরে আমরা দেখবো যে মাওবি ইনহিবিটর গুলা আমরা এখন পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? এখন পর্যন্ত কি সবাই বুঝতে পারতেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, জি ভাই। ওকে। আলফাজ, আলফাজ আপনার ভিডিওটা অন করে রাখেন, ভিডিও অন করে রাখেন, হ্যাঁ ভিডিও অন করে রাখবেন। ওকে, তো আলফাজ কি বুঝতে পারতেছেন? জি ভাই। ওকে ওকে, তাহলে আমরা যেটা পড়তেছিলাম এরপরে আমরা দেখবো মাওবি ইনহিবিটর। আসলে এখানকার পড়ার সিস্টেমটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে প্রথমত আমরা কোনো একটা স্পেসিফিক ডিজিজ পড়বো, ওই ডিজিজের কিছু প্যাথোফিজিওলজি পড়বো, কেন ডিজিজটা হয়। কেন যদি আমরা না জানি তাহলে তো বুঝতে পারবো না কোন ড্রাগ দিব, রাইট? যখন আমরা বুঝতে পারবো যে কোন ড্রাগ দিব তখন ওইখানে ড্রাগ গুলার নাম দেখবো এবং ওই ড্রাগের কিছু স্পেসিফিক ইনফরমেশন লাগবে। এভাবেই কিন্তু কোশ্চেন গুলো আসে। যেমন ধরুন সেলিগ্লিন, সেলিগ্লিনের ক্ষেত্রে আমরা পড়েছি রাসাগ্লিন, সেলিগ্লিনের ক্ষেত্রে আমরা কি পড়েছি, এগুলো সিলেক্টিভ মাওবি ইনহিবিটরস, তাই তো? আরো যদি বলেন সিলেক্টিভ মানে ইরিভার্সিবল মাওবি ইনহিবিটরস, এটা কি করে, মেটাবোলাইজ টু মেটা মেটা মেথা মেথাঅ্যামফিটামিন অ্যান্ড অ্যামফিটামিন হুইচ হ্যাভ স্টিমুলেটিং প্রপার্টিজ। ঠিক আছে, এটা কি করে, মেথাঅ্যামফিটামিন এবং অ্যামফিটামিনকে মেটাবলাইজ করতে পারে। এবং এটার সাইড ইফেক্ট কি হতে পারে, ইনসোমনিয়া ইফ অ্যাডমিনিস্টার লেটার দেন